একটা ভালো জায়গা পাইছি। এই জায়গা কাজে না লাগাইলে আমার জায়গায় অন্য কেউ বসবো। আপনি রাজি হইতেছেন না কেন? বাবা বসলে বসতে দাও। আমি চাইতেছি তুমি খালি সংসারটাই সামলাও, বাকিটার জন্য তো আমি আছি। মান ভাত্তা আমলের মতো কথা বললেন না তো। এখন দিন পাল্টাইছে, সময় পাল্টাইছে, মেয়েরা সংসারে হাল ধরতেছে। আপনি কেন সংসারের দায়ভার একা নিবেন? আর একা যদি আপনি পারতেন তাও একটা কথা ছিল। জিনিসপত্রের যেই দাম বাড়তেছে, বাড়ি ভাড়া দিতে কষ্ট হইতেছে, বাড়িতে টাকা পাঠানো লাগতেছে, কিছু একটা তো করতে হবো। একটা ব্যবস্থা হবে। আপনার মাসে যা ইনকাম তাতে আপনার কষ্ট হইতেছে, আমি নিজের চোখে দেখতেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার বাধা দিয়েন না। লোকজন আমার কি বলবে? লোকজন আমারে বলবে আমি ইনকাম করতে পারতেছি না, তাই বউরে দিয়ে কাজ করাইতেছি। উঠেন, অ্যালার্ম বাজছে, উঠেন, দেরি হয়ে যাবে, উঠেন। আয়েশা মা, ওঠো, ঘুমায় না, স্কুলে যাইতে হবে। আরে বাচ্চা মানুষ, ঘুমাইতে দাও। পড়ালেখা করার জন্য তো সারা জীবন পড়ে রয়েছে। ছোটবেলা থেকে শুরু করতে হয়, লেখাপড়া করে ও বড় চাকরি করবে। এই আয়েশা, ওঠো, খাই নাও, দেরি হয়ে যাইতেছে, কোনো খবর নাই। পানি খান, পানি মারবো কিন্তু। খা খা খা, পানি খান, আপনিও পানি খান। তাড়াতাড়ি যখন ঘুমাইতে বলি তখন তো খবর থাকে না। খা খা খা। কি আয়েশা নাকি? আপনি এত তাড়াতাড়ি চলে আসছেন? শরীরটা ভালো না মিনু, একটু গরম পানি দাও, গোসল করবো। পানি পানি গরম দিছি, সুন্দর করে সময় নিয়ে একটা গোসল দেন। খাবার গরম করি? করো। ভুইলা গেছিলাম, গরমে না তরকারি নষ্ট হয়ে গেছে। একটা ডিম ভাজি করে দিই আর আলু ভর্তা। শুকনা মরিচ দিয়া করবো না কাঁচা মরিচ দিয়ে? যে মরিচ দিয়ে ইচ্ছা কর। আপনার কি হয়েছে বলেন তো? সব সময় বলি যা হয় সবার আগে আমারে বল, নাকি বলার অন্য কোনো জায়গা আছে? স্ত্রী হইল ভরসার প্রথম আর শেষ জায়গা।
তা আপনি কেন আমার কাছ থেকে সবকিছু লুকান? আয়েশা কখন আসবে? এই কয়টা 7টার দিক। আচ্ছা মিনু, আব্বা আম্মার ভাবিরে বলে এবার আয়েশারে পাঠায় দেওয়া যায় না? কি বলতেছেন আপনি এগুলা? সবাই ভরসা করে আপনার দিকে চায় আছে, আর আপনি কইতেছেন আয়েশারে পাঠায় দিবেন? আমি মনে হয় আর পারবো না। মানে মানুষের সামর্থ্যের তো একটা লিমিট আছে। এখন সেই লিমিটের কথা চিন্তা না করে সবাই যদি অত্যন্ত সমর্থবান ভাবে আমার তো যাওয়ার কোনো জায়গা থাকে না। খাওয়ার উপর রাগ দেখাতেছেন কেন? খান, ভর্তা ভালো হয় নাই? ভর্তা ভালো হয়েছে, আমার গলা দিয়ে নামতেছে না। আপনার চাকরিটা চলে গেছে তাই না? কোম্পানিটাই তো টিকলো না। যে স্যারের গাড়ি চালাইতাম সেই স্যার আমেরিকা চলে যেতেছে। এইটুকের জন্য এত মন খারাপ করতে হয়? দুনিয়াতে গাড়ি কি একটাই আছে? আল্লাহর উপর ভরসা রাখেন, উনি আপনারে বিপদ দিচ্ছে না, উনি বিপদ থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। খান, খিদায় পেট গো গো করতেছে, দেখাই বোঝা যাইতেছে। দুনিয়ায় সব কাজেই কিন্তু একটা শিল্প আছে। এই যে ধরো আমি গাড়ি চালাই, এটা আমি কিন্তু একটা শিল্প আছে। গাড়িটা কিন্তু আমার যত্ন করে চালাইতে হবে। হঠাৎ এই কথা? না, তোমার মুড়ি মাখানো দেখতেছি আমি। এই যে মুড়ি মাখানো, এটার মধ্যে যে একটা শিল্প আছে, এটা তোমার না দেখে আমি বুঝতাম না। মানে কত যত্ন কইরা, কত সুন্দর কইরা তুমি পেঁয়াজ গুলা কাটলা, কোনো ছোট বড় নাই। এমন ভাবে চটকাইলা যাতে একটু জোরে চাপ দিলে মুড়িটা স্বাদই হবে না। আমি বলি যে তেলটা তুমি নিলা হাতে, এমন ভাবে দিলা যাতে একটু কম বেশি হলে বিশাল সমস্যা। সমস্যাই তো, সবকিছু একটা নিয়ম আছে না? নিয়ম তো আছে, মানে চলে। আল্লাহ, তুমি কি সুন্দর করে কাপড় গুলা গুছাইলাম, ঘরে আসার পর মন শান্তি শান্তি লাগে। চমৎকার করে তুমি রান্না করো, কিভাবে সুন্দর করে তুমি আয়োজন করো, দেখলি মন বইটা যায় আমার। আমাদের সবারই উচিত সব কাজ, সব চিন্তা গুছায় করা। আমরা যখন মানসিক ভাবে একটু যন্ত্রণায় থাকি, তখনও উচিত বুদ্ধি কইরা চিন্তাগুলা গুছায় করা। তুমি না পড়াশোনা করলে অনেক ভালো করতাম, ইন্টারের পর সাইডা দিলা কেন? বাবার সামর্থ্য ছিল না, আর গ্রামের মানুষরা তো মেয়েদের পড়ার ব্যাপারে আগ্রহ দেখায় না। আচ্ছা, এদিকে আয়, পরে পড়িস। আয় আয়, মুড়ি খাও। ঢাল দিছি কিন্তু একটু। ছোট আম্মা, আমি কিন্তু পড়তে চাই। অবশ্যই পড়বি। আমার না একটা জিনিস দরকার ছিল, কিন্তু ভয়ে কইতে পারি না। ওই তুই আমার ভয় পাস? তুই যে আমার ভয় পাস, এটা জানলে তো তোরা আমি আরো বকা দিতাম। কি লাগবে বল? আমার আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে, জিপার 3টাই নষ্ট, একটা নতুন ব্যাগ লাগতো। জিপা সারানো যায় না? সারানোর দরকার নাই, নতুন ব্যাগে কিনা দিব, আমি দেখবো না। হ্যাঁ, এত দাম কেন ভাই? চলেন তো, ব্রয়লার মুরগি এমনিতেই ভাল লাগে, মনে হয় ঘাস খাইতেছে। যেমনি ঝাল ঝাল করে কষায় ব্রয়লার মুরগি রান্না করো, এটা তো ব্রয়লার মুরগির মতো লাগে না। এ ভাই একটু দাম কমায় রাখেন। ব্রয়লার মুরগির দাম যদি এত হয়েছে তো গরুর মাংস কেনা ভালো। তাহলে গরু মাংস খান গা, সবকিছুর দাম বাড়তেছে। হ্যাঁ, সবকিছুরই দাম বাড়তেছে, খালি মানুষের দামটাই কমতেছে। ডিমের দাম তো আর কম রাখতেছ না, তো ডিমে তো ছোট ছোট কেন? এই গরমে মুরগি ডিম পারছে, এটাই বেশি ভাই। বাছাবাছি করেন না এক মাস থেকে। পয়সা পয়সা নিতে হবে কর্নার দিয়া। চাচা, আরে হাসান তুই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম।
আচ্ছা আপনি এই জায়গায় কি করেন? আমি তো বাসা বদলাইয়া এখানে আসছি। এই এলাকার একটা শাখায় আমি চাকরি নিয়ে আসছি। তা তুই এখানে কি করছ? আচ্ছা বিয়ার পরে তো অনেকদিন হলো ঢাকায় আসছি। এই যে আপনার বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার দেখে আমি খুব খুশি হয়েছি। তোমাদের বিয়ে তোমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি ছুটি পাই নাই, কি করবো। ওই তোর চাষি কিন্তু আসছে এই সবজির দোকানে। চাচি এইদিকে? হ্যাঁ চলেন দেখা করিস, চল। এই আরে হাসান না? আসসালামু চাচি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? চাচি এই যে আপনার বৌমা মিনু। ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এই এলাকায় থাকো? জি চাচি, প্রায় 1.5 বছর হয়েছে ঢাকায় আসছি। দেখছো একই এলাকায় থাকি কিন্তু জানি না। জানবেন কেমনে চাচি? মানে বিয়ে হয়েছে এতদিন হয়েছে, একটা তো ফোন দিয়া খোঁজ খবর নেন না। সরি বাবা, আসলে ঢাকা শহরটা এরকম, সবাই ব্যস্ত, কেউ কারো খবর নিতে পারি না। বাসায় এসো, দিলরুবা খুব খুশি হবে। ও দিলরুবার কি অবস্থা? বিয়ের সাথে দিছেন ওরে? না রে বাবা, কপাল পোড়া মেয়ে আমার, কোনো কিছুই ঠিক হইতেছে না। শোনো, বাসা হলো 4 নম্বর সেক্টর 12 নম্বর রোড। যাইয়া বলবা দবিরুদ্দিনের বাসায় যাব, বললেই হবে। মিনু আইসো কিন্তু। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। আমার আর বাজার করা বাকি আছে, তোরা বাসায় যাস কিন্তু, বৌমারে নিয়ে যাবে কিন্তু। জি, বাসায় আসেন। আসসালামু আলাইকুম। শালার আপন চাচা, দেখলে বোঝা যায় এটা আমার আপন চাচা। মানে এলাকার কারোর সাথে তো সম্পর্ক রাখি নাই, যা জমি জমা ছিল সব বেচে দিছে। বাদ দেন না। কি বাদ দিব? চাচাদের তো ভাতিজাদের প্রতি একটা দায়িত্ব থাকে। জীবনে একটা কলম কেনার পয়সাও দেয় নাই। কয় না যে এই যে নে টাকা দিলাম কলম খাতা কেন, এরপরে আর মেয়েটারা আমার কাছে বিয়ে দিতে দিচ্ছে। আচ্ছা বললাম তো বাদ দেন। দিলাম বাদ। চলেন। বলছিলাম না আমার সাথে জিতা এত সহজ না। সব খেলায় আমি জিতি, অন্তত 2টা ম্যাচে জিতি আমি। তুমি তো খেলায় চুরি কর। 6%। ঠিকদমি আমি করি। আল্লাহ, কি কোথায় 6%? এই যে 6%, আমরা দেখি না এটা। এই যে আবার ডাবল 6। কি মাস্টার একটা। আমি বলে চুরির মাস্টার। চুরির মাস্টার। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, তোরা কেমন আছো? তো আসি, রাখছে আল্লাহ। তোরে কল দিচ্ছি একটা কথা জানাতে। জি আব্বা বলেন। 10,000 টাকা দিতে পারবি? খাগোবাড়ির জমিটা বর্গা নিতাম। আব্বা আপনি চিন্তা করেন না, আমি দেখি কি করা যায়, একটা ব্যবস্থা হবে না। ঠিক আছে। ঠিক আছে আব্বা, আমারে সালাম দেন, আমার আমি ফোন দেবো না। কি হয়েছে? আব্বা একটা জমি বর্গা নিছে, 10,000 টাকা লাগবে। আব্বারে পাঠান। তুমি একটা নতুন ফোন কিনবা বলছিলা, তোমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে। ফোন পরে কিনলে হল, আপনি এটা আব্বারে পাঠান। আপনার জন্য একটা কাজের অফার আছে। কি কাজ? রুস্তম ভাই আছে না, উনি বলতেছিল আপনি যদি ট্যাক্সি চালান তাহলে সে ব্যবস্থা করতে পারবে। চালাবেন? তোমার লজ্জা করবে না? তোমার জামাই ট্যাক্সি চালাইবো। কি অদ্ভুত কথা, লজ্জা পাওয়ার কি আছে? কাজ তো কাজই, কাজের আবার ছোট বড় আছে নাকি? আগে ভালোভাবে বাইসে থাকা। তুমি না অনেক যুক্তি দিয়ে কথা বলো, যুক্তি দেওয়ার পর আর কিছু বলার থাকে না। এই দুর্মূল্যের বাজারে সংসারের খরচের তো ব্যবস্থা করতে হবে। আর আপনি তো একা দায়িত্ব নিচ্ছেন সংসারে,
কিছু না করলে সংসার চলবো কেন? আমি রাজি, আমি করবো। আমি মাঝের মধ্যে চিন্তা করি তুমি আমার এই জীবনে আশার আলো হয়ে আস। কি এমন করছিলাম এই জীবনে তোমার মতো একটা মেয়ে উপহার দিয়ে পাঠাইলো? একটু বলো তো। কিন্তু আমি জিতছি। কি ম্যাডাম, ভাড়া দেন? কিসের ভাড়া? আপনি আমার ট্যাক্সির ফার্স্ট কাস্টমার। আপনি যদি ভাড়া না দিয়ে নাইমা যান তাহলে তো আমার অমঙ্গল হবে। তাই? তাইলে ভাড়াটা কি টাকা দিব নাকি ভালোবাসা? দুইটাতেই। টাকায় 50% ডিসকাউন্ট, ভালোবাসায় 50%। স্পেশাল ভালোবাসা। সবাই সামনে জড়ায় ধরে বলতে হবে আজীবন আমার সাথে থাকবে। জান, লজ্জা করবো না আবার। চলেন। উঠেন, আরে উঠেন। হ্যাঁ, কি হয়েছে? বড় চাচারা আসছে। এক সরি কলা নিয়া। কি নিয়ে আসছে? এক গাদা কলা নিয়ে আইছে। এই রাতের বেলা? কয়টা বাজে? তো প্রায় 11টা বাজে মনে হয়। এক গাদা কলা নিয়ে আসছে? আচ্ছা আপনি গিয়া কথা বলেন, আমি নাস্তা বানাতে চাইতেছি। আপনি যান, উঠে কথা বলেন, যান। তুমি না কইছিলা ভাবি সুন্দর না? ভাবি তো মেলা সুন্দর। আচ্ছা কি কস এগুলা? তোর আমি কখন কইছি ভাবি সুন্দর না? দেখছো মা কেমনে মিথ্যা কথা কয়। শুনছো বাবা, শুনছো? বাবা কও, কইছে না মা এই কথা? ভাব চুপ কর না। সবসময় সবার সামনে আমারে মিথ্যাবাদী প্রমাণ করে। আসলে আপনাদের জন্য কিছু করতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে তো। যদি একবার একটু বলতেন ভালো মন্দ কিছু একটা রান্না করতাম। রান্না বান্না করা লাগবে না, তোমরা কাছাকাছি আসো, ভাবলাম যদি দেখে যাই। বাকি যে পাশাপাশি থাকে, একদিন খোঁজ খবর নিলাম না। তোমার তারা খুব মজা হচ্ছে। কেমন আছে? আমার নাম দিলরুবা। ও, আমি তো ভুললাই গেছি। ও কবে এসে? চাচি ও তো আসে না, ও আমাদের সাথেই থাকে। ফরহাদ ভাই মারা যাবার পর থেকে তো ওদের নিয়ে আসছি আমাদের কাছে। আয়শা, তুই ঘুমাতে যা। ওর হাতটা অকালে মরে গিয়া সবাই একটা বিপদের মধ্যে ফেলাইছে। কি আর করার,
নিয়তির লেখন তার খণ্ডন যায় না। চাচা, পরিবারের জন্য করা তো বিপদ না, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব অনেক খুশি, বাড়ি যাবেন না? আসল কথাটা কোন? আসল কথা মানে চাচি কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। ওই আছে একটু, ওই যে দিলরুবার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে তো, তোর আবার দেখতে আসবে। বড় বাড়ির ছেলে, একটু ভালো করে আদর যত্ন করা তো দরকার নাকি? এতে এবার হাতটা একদম খালি, বেতন তো আটকে গেছে। হাসান, আমার এই 1010 টাকা দেওয়া যায়? আবার হাতে টাকা আসলে দিয়ে দেবো। চাচা, আমি তো ট্যাক্সি চালাই, সংসারটা চালাইতেছি, আমার বাড়িতেও টাকা কিছু পাঠানো লাগে। ট্যাক্সি চালাই তো আসলে এত টাকা ইনকাম করা যায় না, আর এত টাকা হাতেও থাকে না। যেহেতু দিলরুবারে দেখতে আসতেছে, একটা দায়িত্ব তো আছে। আমি চেষ্টা করব কালকে যদি 5000 টাকা ম্যানেজ করতে পারি। তুমি ট্যাক্সি চালাও? তোমার শরম করে না? শরম করার কি আছে? কোনো কাজেই শরম করার মতো কিছু নাই। আমাদের বংশের একটা মান সম্মান আছে। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি শুনে আমার ভাই ট্যাক্সি চালায়, তখন আমার কোনো মান সম্মান থাকবো শ্বশুর বাড়িতে? তোর যদি তোর চাচাতো ভাইয়ের পরিচয় দিতে এতই লজ্জা লাগে শ্বশুর বাড়ির কাছে, তুই দিবি না? তোর কে দিতে বলছে? মিনু, আমার তো সকালে ডিউটি আছে, আমার ঘুমানো লাগবে, তো আমি ঘুমাই। যাও কিছু একটু খাওয়ানোর ব্যবস্থা। আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে টাকা পাঠিয়ে দিতেছি। আর আব্বারে বললো রাতে ফোন দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আয়েশার পড়াশোনা, বাড়িতে খরচ পাঠানো, সব মিলায়ে দুর্মূল্যর বাজারে ঢাকাতে বাঁচতে প্রয়োজন প্রায় 30-35 হাজার টাকা। তারপর আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। কয়েকদিন পরে বাচ্চা কাচ্চার কথা ভাবা শুরু করতে হবে। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, তখন আমরা টাকা পাবো কি? আমার মনে হয় আমাদের নির্দিষ্ট একটা টাকা জমানো কাজ। সবই তো বুঝি মিনু, কিন্তু এই ট্যাক্সি চালায় তো 20-25 হাজার টাকার বেশি কামানো সম্ভব না। এটা কামাইতেই তো অনেক কষ্ট হয়ে যায়। আমরা কি অন্য কিছু করতে পারি? অন্য কিছু মানে কি, বুঝাই বলো। মাঝে মাঝে রান্না করলে আমাদের পাশের ফ্ল্যাটে যে আকলিমা ভাবি আছে না, ওনারে পাঠাই। ভাবি আমার রান্নার খুব প্রশংসা করে। ভাবি বলতেছিল আমার রান্না যেহেতু ভালো, আমি খাবারের বিজনেস করলে নাকি ভালো করব। মানে? এত অবাক হইতেছেন কেন? ভাবি বলল হাঁসের মাংস, চালের আটার রুটি, এগুলা যদি আমি রান্না করে বিক্রি করি তাহলে নাকি খুব ভালো করব। আমারও কয়েকদিন ধরে মনে হইতেছিল আমার কিছু একটা করা দরকার। আরে দূর, তাই বলে তুমি বাইরে যেয়ে কাজ করবা মিনু? দেখেন, আপনার জন্য একা করা যেটা কঠিন, সেটা যদি আমরা দুইজন মিলে করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আর পরিবারের দুইটা ইনকাম থাকা মানে একটা সিকিউরিটি থাকা। আপনি হঠাৎ অসুস্থ হতে পারেন, আল্লাহ না করুক, কোনো বিপদে পড়তে পারেন, তখন আমরা কি করব? পরিবারের প্রয়োজনে মেয়েরাও সংসারে অবদান রাখবে। তাই বলে তুমি টাকার পিছনে দৌড়াও, এটা আমি চাই না। আপনি কথাটা ফালাই দিতেছেন কেন? একজন একটা ভালো বুদ্ধি দিল, তাছাড়া আমার কাছেও কথাটা গুরুত্বপূর্ণ লাগলো। আর আমি তো আপনারা বললাম, আমি নিজেও কয়েকদিন ধরে ভাবতেছিলাম আমার কিছু একটা করা উচিত। আপনি একা বাইরে উঠতে পারতেছেন না। বাদ দাও তুমি মিনু, লোকে কি বলবে এগুলা মাথা দিয়ে ছেড়ে ফেলো। লোকে কি বলবে সেটা নিয়ে আমি কখনো ভাবি না, ভাববো না। আমাদের কোনো সমস্যা হলে কোন লোকে আইসা আমাদের সাহায্য করবো শুনি?
আমি না কল্পনাও করতে পারতেছি না তুমি খাবার বিক্রি করবে। এটাই তো সমস্যা। আমাদের কাছের মানুষজন মেয়েদের কোনো কিছু সহজভাবে নিতে পারে। আপনি কল্পনাও করতে পারতেছেন না, অথচ ব্যাপারটা কত সহজ। আকলিমা ভাবে হাজবেন্ডে সবকিছু ঠিক করে দেবে। আমি শুধু খাবার রান্না করবো, গ্রাম থেকে একটা ছেলে আনবো আর খাবার নিয়ে শুধু বসবো। আপনি আমারে নামায়া দিবেন, তারপরে খাবার শেষ হওয়ার পরে আমি আপনারে ফোন করবো, আপনি এসে আমার আবার উঠায়। সবকিছু এত সোজা মিনু? জি, এতই সোজা। আচ্ছা ঠিক আছে, এখন থামো, এগুলা বাদ দাও, আমার অস্থির লাগতেছে এগুলো শুনে। একটা বাড়িতে মাথা ঠান্ডা করে চিন্তা করেন। বাসা ভাড়াটা কয়েকটা দিন সময় দেন। আমরা তো বলছিলাম একটু সমস্যায় আছি। সমস্যায় তো আমিও আছি। সমস্যায় না থাকলে কি আমি বাসা ভাড়া দিচ্ছি? বাসা ভাড়ার টাকাটা আমার সময় মতো প্রয়োজন। আপনার এতগুলা বাড়ি, আমার এই একটা ফ্ল্যাটের জন্য তো আপনি আটকায় নাই। সবসময় তো সময় মতোই বাসা ভাড়া দেয়। হ্যাঁ, সব সময় তো ঠিক টাইমে দিচ্ছ। গত মাস গেল, এই মাসও যায় যায় অবস্থা। আর শুনো, আগামী মাস থেকে যদি 15 তারিখের মধ্যে ভাড়াটা না দাও, তাহলে ভাড়ার সাথে 15% ইন্টারেস্ট যোগ করা হবে। মনে থাকবে? আপনি হাত পাইতে আসছেন কেন? বললাম তো একটু সময় দেন, দিয়া দিব। আর শোনো, খুব বেশি সমস্যা হলে বাসাটা ছেড়ে দাও। এই ফ্ল্যাট বাসায় না থেকে একটা টিন শেড রুম দেখো, ওই কেল্লা ফতে। কেল্লা খতম মানে কি? কেল্লা ফতে মানে বুঝেন না? কেল্লা ফতে মানে ঝামেলা শেষ। বিকল্প খুঁজেন, বিকল্প খুঁজেন হাসান সাহেব, আমি আসছি। এই লোকটা খুব বদ। এই লোকটারে আল্লাহ কেল্লা খতম করে দেয় না কেন? আয়শা, আর কখনো যেন এই ধরনের কথা না শুনি। কখনো কারো অমঙ্গল চাইতে নাই। চল। সবকিছুরই কি দাম এরকম এখন বাড়তি? হ্যাঁ, এরকম যদি বাড়তি হয় তাহলে তো 2 দিন পরে আর কিছু খাওয়া যাবে না, না খেয়ে মরতে হবে। দাম বেড়ে গেছে তো। একটা ভালো জায়গা পাইছি। এই জায়গা কাজে না লাগাইলে আমার জায়গায় অন্য কেউ বসবো। আপনি রাজি হইতেছেন না কেন? বাবা, বসলে বসতে দাও। আমি চাইতেছি তুমি খালি সংসারটাই সামলাও, বাকিটার জন্য তো আমি আছি। মান ধাত্তা আমলের মতো কথা বললেন না তো। এখন দিন পাল্টাইছে, সময় পাল্টাইছে, মেয়েরা সংসারে হাল ধরতেছে। আপনি কেন সংসারের দায়ভার একা নিবেন? আর একা যদি আপনি পারতেন তাও একটা কথা ছিল। জিনিসপত্রের যেই দাম বাড়তেছে, বাড়ি ভাড়া দিতে কষ্ট হইতেছে, বাড়িতে টাকা পাঠানো লাগতেছে, কিছু একটা তো করতে হবো। একটা ব্যবস্থা হবে। আপনার মাসে যা ইনকাম, তাতে আপনার কষ্ট হইতেছে, আমি নিজের চোখে দেখতেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার বাধা দিয়েন না। লোকজন আমারে কি বলবে? লোকজন আমারে বলবে আমি ইনকাম করতে পারতেছি না, তাই বউরে দিয়ে কাজ করাইতেছি। ওদের জবাব আমি দিব। আল্লাহ আমারে 2 হাত দিছে, বুদ্ধি দিছে, কাজ করব আমি। আল্লাহ আমারে মুখও দিছে, ওদের জবাব কি দিতে হয় এটা আমি জানি। কিন্তু দোকান যে দিবা, টাকা পাবা কই? যে বালাগুলো পড়ে আছে, এগুলো বিক্রি করলে টাকা হয়ে যাবে। তাই বলে তুমি তোমার বালাগুলা বিক্রি করবা? আপনি তো জানেন সব স্বর্ণের প্রতি আমার কোনো আগ্রহ নাই, আর পয়রাই তো আছে। ব্যবসা ভালো করলে আরো অনেক কিনতে পারবো। আপনি এমন করেন না। আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইছি? এখন শুধু একটা জিনিসই চাইতেছি, একটু সহযোগিতা চাইতেছি। আমি চাইতেছি আপনি আমার পাশে দাঁড়ান। আর আমি যা করতেছি আমাদের সংসারের জন্যই তো করতেছি।
আমি তোমার আর বাধা দেব না। তুমি দোকানের ব্যাপারে কথা বলো। আপনি আমার প্রথম কাস্টমার। আমার কিন্তু ভয় করতেছে। কিসের ভয়? আমার তো খুব খুশি খুশি লাগতেছে। পারবা তো একা একা? খুব পারবো। আপনি শুধু আমার সাহস দেন। কিন্তু এই ভয় দেখাইতেছেন কেন? আমি রান্না ভালো পারি, তাই রান্নার ব্যবসা দিছি। পড়ালেখা ভালো হইলে অন্য কিছু একটা করতাম। যে যে কাজে পারদর্শী তার সেটাই করা উচিত। তো বলো, বিল কত? আপনি ফ্রি। না তা তো হবে না, আমি প্রথম কাস্টমার। আমি যদি ফ্রিতে খাই তাহলে অমঙ্গল হবে। কি নাও রাখো, এটা তোমার বিল। আর বাকি যেগুলো আছে এটা খাবার ভালো হওয়ার জন্য টিপস। বেচা কেনার কি অবস্থা? বেশি একটা হয়, 6-7 জন লোক আসছে। এখানে লোক কম আসছে। একটু ধৈর্য ধরতে হবে তো, ব্যবসা এত সহজ নাকি? একটু সময় লাগবে আর কি। কত হয়েছে আমার? জিন্নাত, ওনার কত হয়েছে? আপনার হইতেছে গিয়ে 150 আর হইতেছে গিয়ে 40, 190 টাকা। রান্না তো অনেক ভালো, মনে হচ্ছে বাসার রান্না খাইলাম, আর দামও সামর্থ্যের মধ্যে। বাসা থেকেই রান্না করে আনছি। আশেপাশে লোকজন নাই কেন? 4-5 দিন হয়েছে মাত্র দোকান দিছি। আপনারা যদি নিয়মিত আসেন তখন আরো লোকজন হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে আসি, তো তোর বউরে নাকি কাজে লাগাই দিছো, দোকান দিছে নাকি? হ্যাঁ, ও তো হাঁসের মাংস আর রুটি বিক্রি করে। বংশের মানিজ্য তার রাখবি না মনে হয়। বউরে কামা লাগাই দিছোস ইনকাম করার লইগা। আচ্ছা এইটা যদি এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে কি কাউরে মুখ দেখাতে পারো? কেন কারো মুখ দেখাইতে পারবেন না কেন? এলাকায় ঢুকতে পারবেন না কেন? ও তো ব্যবসা করতেছে, ওকে চুরি করতেছে। ব্যবসা করা তো কোনো অন্যায় না। আর আপনার এখন বংশের কথা মনে পড়ছে? হ্যাঁ, আপনি কি করছেন আমাদের জন্য? আমার বাপ তো আপনার জন্য কম করে নাই চাচা। এরপরে যদি আমার বাপরে একটু সাপোর্ট দিতেন আজকে তো আমার এই অবস্থা হইতো না। আমি পড়াশোনাটা করতে পারতাম, পড়ালেখাটা বন্ধ হইতো না, আমার একটা চাকরি করতে পারতাম, ভালো একটা অবস্থানে যেতে পারতাম, ট্যাক্সি চালাইতে হইতো না। নিজের পরিবারের সাপোর্ট না দেওয়াটা অন্যায়। কি হয়েছে তোমার? ঘুমাও না কেন? চিন্তা করো না তো, আসো ঘুমাও। আমি অনেক বড় ভুল করে ফেলছি। এত বড় রিস্ক আমার নেওয়া উচিত হয় না। ব্যবসা আমার দেওয়া হলো। আমি অনেক বড় ভুল করে ফেলছি। এত বড় রিস্ক আমার নেওয়া উচিত হয় না। ব্যবসা আমার দেওয়া হলো। আচ্ছা,
তুমি কোনো ভুল করো না, ব্যবসা করলে তো রিস্ক থাকবেই। চিন্তা করো না, আসো ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আসো আসো ঘুমা। তিনটা হাঁস রান্না করে আনছিলাম, 2 ঘন্টার মধ্যেই 3টা শেষ। এই জন্য আপনারা আসতে বলছি। কেমনে কি? এই যে দেখেন। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি আজকে দিয়াবাড়ির একটা জায়গায়। এখানে হচ্ছে মেট্রো রেল থেকে 5 মিনিট দূরত্ব এই জায়গাটা। এখানে একটা সুন্দর একটা বটগাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লোকেশন। আর এই বটগাছের নিচে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানে একজন নারীকে দেখতে পাচ্ছি আর একজন পুরুষ আছে। আমরা জিজ্ঞেস করবো ওনাদেরকে যে আসলে ওনারা কি রান্না করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার খাবারের দোকানের নামটা কাইন্ডলি একটু বলুন। জি, আমার দোকানের নাম মিনুর রান্নাঘর। মিনুর রান্না? আমার নাম মিনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এখানের মধ্যে কি কি খাবার রান্না করছেন যদি কাইন্ডলি আমাদেরকে একটু বলতেন। হাঁসের মাংস, লাল লাল ঝোল কইরা, আর হচ্ছে গিয়ে চালের আটার রুটি। গাইস, এইটা ভেরি গুড কম্বিনেশন, ভেরি গুড, খুবই চমৎকার ঝোলটা লাগছে আমার কাছে। আমার কাছে কথা জড়াই যেতেছে, মনে হইতেছে আগে খাই তারপর আপনাদের সাথে কথা বলি। যাই হোক, আমরা হচ্ছে এরপর হচ্ছে একটা জাস্ট মাংসর এখান থেকে পিস দিব। এই মাংসর পিসটা আমরা ট্রাই করব যেটা কেমন। ওমা, এটা তো দেখি পুরো ভাইরাল হয়ে গেছে। দেখছেন? হ্যাঁ, একদিনে 70 লাখ ভিউ। চলেন, কালকের জন্য রান্না বসাইতে হবে, হাঁসের সংখ্যা বাড়াইতে হবে। তাই তো দেখতেছি। চল। দর্শক, আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত ফেসবুকে ভাইরাল মিনু ভাবির রান্নাঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপচে পড়া ভিড়, অনেক লোকজন এখানে খেতে আসছে। এখানের মধ্যে সবচেয়ে বিখ্যাত আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁসের মাংস এবং হচ্ছে রুটি, চালের রুটি। একজন নারীকে আমরা উদ্যোক্তা হিসাবে, সফল উদ্যোক্তা হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন মিনু ভাবির সাথে কথা বলবো। হ্যালো মিনু ভাবি, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, সবার উদ্দীপনা দেখে আরো অনেক সাহস পাইতেছি। আচ্ছা, আপনি যে এই যে একজন গৃহিণী ছিলেন, তারপর সেখান থেকে নিজ থেকে সেই রান্নার একটা রান্নাঘর খুললেন, এই ব্যাপারে আসলে আপনার প্রথমটা শুরুটা কিভাবে হয়েছিল আমি জানতে চাই। চলেন ওইখানে গিয়া কথা বল। আমি আগে হাউসওয়াইফই ছিলাম, কিন্তু রান্না করার শখ আমার অনেক আগের থেকে। সবাই খুব রান্নার প্রশংসা করতো আমার। উনি তো খালি কিছু এলে আমারে বলতো যাই বানাই তাই ভালো। তো যখন দেখলাম যে দুর্মূল্যের বাজারে আসলে উনার একার ইনকাম দিয়া আমাদের সংসার হিমশিম খাইতেছে, ওই সময় আমার মনে হলো যে না, আমার আসলে কিছু একটা করা উচিত। মেয়েরা তো শুধু সংসার দেখার জন্য না, অর্থনীতিতে তাদের একটা অবদান থাকে, সংসারে তাদের একটা অবদান থাকে। তখনই কিন্তু তারা তাদের অধিকার আদায়ে শক্তপোক্ত হতে পারে। আচ্ছা, প্রথম যখন আপনি শুরু করেন তখন ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট আপনি পেয়েছেন? এটা তো ওনার থেকে শোনা উচিত। ভাই, আপনার নাম? হাসান। জি, হাসান। হাসান,
হাসান ভাই আপনি বলেন, মানে প্রথম যখন ভাবি যখন আপনাকে যখন বললো যে হ্যাঁ চলো আমরা একটা রান্নাঘর দিই বা এইভাবে আমরা খাবার বিক্রি করতে পারি, তখন আসলে আপনার কাছে কি মনে হয়েছে বা পারিপার্শ্বিক সবকিছু মিলে আপনার কি তখন মনের অবস্থা ছিল সেটা একটু জানতে চাচ্ছি। শুরুতে বলি, আসলে আমি শুরুর দিকে রাজি ছিলাম না। বউ যখন চিন্তা করলো একটা ব্যবসা দিবে, আমার মনে হয়েছে একটা মেয়ে মানুষ বাইরে, ঘরের বাইরে যায় কাজ করবে, কি করবে, কেমনে করবে, লোকে কি বলবে। পরে ও আমার খুব ভালো মতো বুঝাইতো, বোঝানোর পর আমি রাজি হইলাম, সাহস দিলাম, পাশে থাকলাম। এখন আমি নিজের ট্যাক্সি চালানো বাদ দিয়ে ওরে পুরো টাইম সাপোর্ট দিই। আর আমাদের এই সফলতার পিছনে পুরো কৃতিত্বই আমার অর্ধাঙ্গিনী। মোটেও না, পুরা কৃতিত্ব কখনোই আমার একা, অর্ধেক আমার, অর্ধেক আপনার। বাহ, খুবই সুন্দর। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে মিনু ভাবি কিন্তু আর মিনু ভাবি নাই, মানে উনি কিন্তু ওয়ান কাইন্ড অফ আইডল হয়ে গেছে আমাদের নতুন যে নারী উদ্যোক্তা আছে তাদের জন্য। মানে আমরা চাই যে মিনু ভাবির মতো নতুন নতুন অনেক নারীরা কিন্তু উদ্যোক্তা হিসাবে আসবে এবং আইডল হিসাবে মিনু ভাবিকে মানবে, আমার কাছে এটা মনে হচ্ছে। আপনারে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এই ব্যবসার অনেক সাহায্য করছেন। না না তেমন কিছু নেই, এটা আসলে আমিও আমার প্রফেশনের মাধ্যমে আমি দেখতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গল্প করছ কেন? বিশ্বে যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। জাতীয় কবি কবি নজরুল ইসলামের এই যে কবিতাটা, সেটা যদি আমাদের পরিবারের ইনকামে যদি প্রতিফলিত হয়, তখন জীবন সংসারটা না অনেক বেশি সুন্দর হয়ে যায়। শহরের কর্মজীবী নারী থেকে গ্রামীণ নারীরা পর্যন্ত কিন্তু দেশের জন্য এগিয়ে আসছে। যেমন গ্রামের নারীরা যেটা করছে সেটা হচ্ছে হস্তশিল্প। আমাদের কিন্তু অনেক রকম হস্তশিল্প, যেমন নকশি কাঁথা, তারপর পাটের তৈরি অনেক জিনিসপত্র, যেটা আমাদের নারীরা কিন্তু তৈরি করছে এবং সেটা বিদেশে এক্সপোর্ট করে মানে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। এবং মিনু ভাবির মতো যারা এত সুন্দর করে নিজেদেরকে ডেভেলপ করছে, এটা আমাদের দেশের জন্য খুবই কল্যাণকর। একদিন এই নারীরাই আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা চাই মিনু ভাবির মতো আমাদের দেশে নতুন নতুন নারী উদ্যোক্তা ক্রিয়েট হোক এবং এরা আমাদের দেশের সম্পদ হয়ে উঠুক এবং এটাই হয়ে উঠুক আমাদের দেশ। ধন্যবাদ। ভাবি, ওই আমার খাবারটা কোথায়? আমি কিন্তু খেতে আসছি। হ্যাঁ, আপনার জন্য সব রেডি আছে। সব রেডি আছে। যে পরোটা বানাতে। সুন্দর স্মেল, আমি বোঝাতে পারবো না। আমি বাসায় গিয়ে কিন্তু আপনাদের ভাবিকেও বলেছি যে আজদিন নিয়ে আসবো তাকে, কারণ আমির হাতের মতো এত সুন্দর করে রান্না করতে। যদি আমার কোনো বউ নেই, দুটাই করলাম, সরি। আমি তো বলতে নিছিলাম এতদিন আনেন নাই কেন।